আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্র বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের একটি বোর্ডের অঙ্ক করাবো। ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়ের দিনাজপুর বোর্ড 2017 অঙ্ক নাম্বার 9। তো তোমরা প্রথমে প্রশ্নটি ভালো করে পড়ে নাও। ক খ গ তিনটি প্রশ্নের উত্তরই আমি দেব, তো আশা করি মনোযোগ দিয়ে লেকচারটি শুনবে। তো সাথে আছি আমি সবুজ স্যার, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। তো প্রিয় ছাত্ররা, 2016 সালের 31 ডিসেম্বর একজন ব্যবসায়ীর হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্যাবলী দেওয়া হলো। তো এখানে 6টি ট্রানজ্যাকশন দেওয়া আছে। প্রথমে বলা আছে ব্যাংক বিবরণী, ব্র্যাকেটে বলা আছে পাস বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত 20,000 টাকা। এরপরে আরও 2, 3, 4, 5, 6টি আরও 5টি লেনদেন দেওয়া আছে। কতে চেয়েছে 4 নং ও 5 নং দফার লেনদেন সময়ের জন্য আমানতকারীর বইতে জাবেদা, অর্থাৎ ব্যক্তির বা প্রতিষ্ঠানের বইতে জাবেদা, ব্যাংকের বইতে না। 4 নং ও 5 নং আমরা কয়ের উত্তর রেডি করি। আসো প্রথমে কয়ের উত্তর। বিবরণ, ডেবিট টাকা, ডিসেম্বর 31। প্রত্যেকটা জাবেদার তারিখ ডিসেম্বর 31 হবে। তোমার কাছে বলেছে 4 নং দফা। 4 নং দফা দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 4,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। তো ব্যাংক হিসাব ডেবিট, দেনাদারের মাধ্যমে সরাসরি ব্যাংকে টাকা ডিপোজিট হয়েছে। দেনাদার হিসাব ক্রেডিট, একটি সম্পত্তি বাড়বে আর একটি সম্পদ কমবে। ব্যাংক জমা নামে সম্পদ বৃদ্ধি পাবে আর দেনাদার নামে সম্পদ হ্রাস পাবে। 4,000 টাকা ব্যাংকে জমা হবে, ব্যাংক ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। আর তোমার কাছে চেয়েছে 5 নং দফা, ব্যাংক প্রাপ্য বিলের টাকা আদায় করেছে 3,000, যা নগদান বইতে লেখা হয়নি। আবারও ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। তারিখ হবে যথানেমে ডিসেম্বর 31। প্রাপ্য বিলের টাকা ব্যাংক কর্তৃক আদায়। ব্যাংকের মাধ্যমে প্রাপ্য বিলের টাকা দেয়, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। এই ছিল কয়ের উত্তর। খতে চেয়েছে কেবলমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এমন লেনদেন সমূহের পরিমাণ চেয়েছে, কেবলমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে, তার মানে নগদান বইতে লেখা হয়নি। খতে চেয়েছিল কেবলমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এমন লেনদেন, অর্থাৎ 4, 5, 6 দেখো, লক্ষ্য করে নগদান বইতে লেখা হয়নি। 4, 5 এবং 6 নাম্বার লেনদেনের এর অর্থ এগুলো ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে কেবলমাত্র। 2 বইতে লেখা হলে হবে না, শুধুমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে। তো সেক্ষেত্রে উত্তর হবে 4, 5, 6। আমরা এটার ক্ষয়ের উত্তরে যাব। ক্রমিক নং না দিলেও হবে, বিবরণ টাকা। ক্ষয়ের উত্তর বিবরণ টাকা। আমরা এখানে লিখব কেবলমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে, ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এমন লেনদেনের পরিমাণ কেবলমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে। ব্যাংক প্রাপ্য বিলের টাকা আদায় করেছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, যা নগদান বইতে লেখা হয়নি। 4 নাম্বার সিরিয়াল, দেনাদার কর্তৃক, এটা শুধুমাত্র ব্যাংকে লেখা হয়েছে, দেনাদার কর্তৃক ব্যাংকে জমা
সরাসরি ব্যাংকে জমা, যা নগদান বইতে লেখা হয়নি, শুধু ব্যাংকে লেখা হয়েছে। প্রাপ্য বিলের অর্থ ব্যাংকের মাধ্যমে আদায়, প্রাপ্য বিলের অর্থ ব্যাংকের মাধ্যমে আদায়, যা নগদান বইতে লেখা হয়নি। তার মানে শুধু ব্যাংকের মাধ্যমে লেখা হয়েছে, ব্যাংকে লিপিবদ্ধ করা হয়েছে 3000 টাকা, ব্যাংক সুদ 450, ব্যাংক চার্জ 500 টাকা। এটা হচ্ছে 6 নম্বরে পাবো আমরা। ব্যাংক সুদ মঞ্জুর করেছে, ব্যাংক সুদ মঞ্জুর করেছে, যা নগদান বইতে লেখা হয়নি। তার মানে এই ব্যাংক সুদের লেনদেনটা শুধুমাত্র ব্যাংকেই লেখা হয়েছে 450 টাকা, এবং ব্যাংক চার্জ বাবদ কেটে নিয়েছে, ব্যাংক চার্জ বাবদ কর্তন করেছে, যা নগদান বইতে লেখা হয়নি 500 টাকা। 7950 টাকা, 7950 টাকা। এই হচ্ছে কেবলমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এমন লেনদেনের পরিমাণ। তো আমরা আশা করি বুঝতে পেরেছ ক্ষয়ের উত্তর। এবার গতে যাব। গতে চেয়েছে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। এর আগের লেকচারগুলো ব্যাংক সমন্বয়ের বিবরণী করে পেয়েছিলে, যে অঙ্কগুলোতে বেসিক লাইনটা ছিল নগদান বই মোতাবেক ব্যাংক উদ্বৃত্ত, বাট আজকের এই অঙ্কটাতে লেখা আছে প্রথম লাইনে দেখো ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত। তো সেক্ষেত্রে আমরা অঙ্কটি করার সময় আমরা পাস বইকে বিবেচনায় নেব। উপরে লিখবো আমরা ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণী 31শে ডিসেম্বর 2016। টাকা টাকা বিবরণ, ব্যাংক বিবরণী বা পাস বই, ব্যাংক বিবরণী বা অঙ্কে বলা আছে পাস বই, একই কথা, অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত, অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত। সরাসরি আমরা এই লেনদেন লাইনটা আমরা 2 নম্বর করে লিখব 20,000 টাকা। ব্যাংক বিবরণী অনুযায়ী 20,000 টাকা। এবার কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে, তারপর আমরা অঙ্কের আনসার বের করব। তো পড়া যাক 2 নম্বর লাইন। 8,500 টাকার চেক ইস্যু করা হয়েছে, ব্যাংকে উপস্থাপিত হয়নি। আমরা 8,500 টাকার চেক কাউকে দিয়েছি, ইস্যু করেছি, ব্যাংক যাকে দিয়েছি সে টাইমলি এখনো ব্যাংক থেকে টাকাটা তুলে নেয়নি, ব্যাংক থেকে টাকাটা পরিশোধ হয়নি, আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায়নি। তাহলে কি ডিফারেন্ট, যে নগদান বই থেকে কমানো আছে, ব্যাংক থেকে কমেনি, কমিয়ে দেব। ইস্যুকৃত চেক আমরা নগদান বইতে কমিয়েছিলাম, ব্যাংক থেকে কমেনি, তাহলে ব্যাংকে কমাবো নতুবা নগদানে বাড়াবো। যেহেতু ব্যাংকের অঙ্ক ব্যাংক বিবরণ অনুযায়ী, এই জন্য ব্যাংকে কমাবো। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, ব্যাংকে উপস্থাপিত হয়নি, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি 8,500 টাকা। 3 নাম্বার 6,500 টাকা চেক জমা দেওয়া হয়েছে, ব্যাংক কর্তৃক আদায় হয়নি। অর্থাৎ আমরা অ্যাকাউন্টে 6,500 টাকার চেক জমা দিয়েছি, ধরে নিয়েছি আমাদের অ্যাকাউন্টে টাকা বাড়বে, নগদান বইতে সেই অনুযায়ী আমরা জমা দেখিয়েছি, কিন্তু ব্যাংকে এখনো জমা হয়নি। তাহলে হয় ব্যাংক বিবরণীকে বাড়িয়ে দেব, নয় নগদান বইকে কমিয়ে দেব। যেহেতু অঙ্কটা ব্যাংক বিবরণী অনুযায়ী, সে কারণে এটা প্লাস করে দেব। এখন জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, ব্যাংক কর্তৃক আদায় হয়নি 6,500 টাকা। জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি 6,500 টাকা। দেনাদার 4 নম্বর, দেনাদার সরাসরি 4,000 টাকা আমাদের অ্যাকাউন্টে জমা দিয়েছে, নগদান বইতে লেখা হয়নি। তাহলে যেহেতু ব্যাংকে বেড়েছে, নগদানে বাড়েনি, তাহলে নগদানে বাড়িয়ে দিব নতুবা ব্যাংকে কমিয়ে দেব। যেহেতু ব্যাংক বিবরণী অনুযায়ী অঙ্ক করছি, এ কারণে মাইনাস হবে। দেনাদার কর্তৃক ব্যাংকে জমা 4,000 টাকা মাইনাস 4 নম্বর, যেটা দেনাদার কর্তৃক ব্যাংকে জমা যা নগদান বইতে লেখা হয়নি,
যা নগদান বইতে লেখা হয়নি 4,000 টাকা। এমনকি পরেরটা, ব্যাংক প্রাপ্য বিলের টাকা আদায় করেছে, ব্যাংক প্রাপ্য বিলের টাকা আদায় করেছে, সরাসরি আদায় করেছে, টাকা আদায় করেছে যা নগদান বইতে লেখা হয়নি, যা নগদান বইতে লেখা হয়নি 3,000 টাকা। তাহলে এটাও মাইনাস হবে, কারণ দুটোর কারণে ব্যাংক বিবরণীতে বেড়েছে, নগদানে বাড়েনি। তাহলে আমরা নগদান বই অনুযায়ী যদি অঙ্ক করতাম, এই দুটোই প্লাস করতাম, নগদান বইতে আর ব্যাংক বিবরণীতে সেটা মাইনাস করে দেব। এখন ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 450 টাকা, ব্যাংকে বেড়েছে, নগদানে বাড়েনি। তাহলে আমরা নগদানকে বাড়িয়ে দেব, নতুবা ব্যাংক বিবরণী কমিয়ে দেব। এখন ব্যাংক বিবরণী অনুযায়ী অঙ্ক করছি যেহেতু, এই যে বেসিক লাইনটা ব্যাংক বিবরণী মাইনাস করে দেব। ব্যাংক সুদ নগদান বইতে লেখা হয়নি 450, নগদান বইতে লেখা হয়নি 450 টাকা। আর ব্যাংক চার্জ ব্যাংক বিবরণীতে কমেছে, নগদানে কমেনি। তাহলে হয় নগদানে কমিয়ে দিব, নয় ব্যাংক বিবরণীকে বাড়িয়ে দিব। ব্যাংক চার্জ নগদান বইতে লেখা হয়নি, নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক চার্জ নগদান বইতে লেখা হয়নি 500 টাকা। এই ছিল সবগুলো লেনদেনের পোস্টিং। এবার আমরা রেজাল্ট বের করব। 6,500 আর 500 7,000 টাকা, যোগ করলে হয় 27,000 টাকা। আর এখানে 8, 12, 13, 14, 15,950 টাকা, 15,950 টাকা মাইনাস করব। 15,950 27,000 থেকে মাইনাস করলে 11,050 টাকা। এটা হচ্ছে উত্তর। আমরা অঙ্কটি করেছি ব্যাংক বিবরণ অনুযায়ী, আর এই রেজাল্টের নাম দিব নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত। আর এই অঙ্কটা যদি আমরা নগদান বই অনুযায়ী করতাম, তাহলে রেজাল্টের নাম দিতাম ব্যাংক বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত। আরেকটা মজার কথা হচ্ছে, এটা যদি নগদান বই অনুযায়ী অঙ্ক হতো, তাহলে এই 4টা প্লাস হতো আর এই 2টা মাইনাস হতো। তো অঙ্কের উত্তর দেওয়া আছে তোমার বইতে, দেখো, লক্ষ্য করো, 11,050 টাকা। তো যেহেতু এটা রিভিশন ক্লাস ছিল, এর আগে অনেকগুলো ক্লাস করানো হয়েছে এর উপরে, এই জন্য আজকে বিস্তারিত না বলে আমি দ্রুত সংক্ষেপে বলে গিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। যে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দিতে পারো। সবার জন্য শুভকামনা জানিয়ে পরের ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবার জন্য দোয়া রইল ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।